সমগ্র তথ্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বাংলা সাহিত্যের নানান বিষয় এবং কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আপনারা শুনতে চলেছেন বাংলার অন্যতম সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত হেঁয়ালির ছন্দ। 1899 খ্রিস্টাব্দের 30শে মার্চ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের ব্রিটিশ শাসিত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাঁর সৃষ্ট জনপ্রিয় চরিত্র হল ব্যোমকেশ বক্সী। 1932 খ্রিস্টাব্দে সন্তান্বেষী উপন্যাসে ব্যোমকেশের আত্মপ্রকাশ ঘটে। 1970 খ্রিস্টাব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটে। আজকে আপনারা শুনতে চলেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত এক রোমাঞ্চকর গোয়েন্দা গল্প। শুরু হচ্ছে আজকের গল্প, হেঁয়ালির ছন্দ। ব্যোমকেশ সরকারি কাজে কটকে গিয়েছিল, আমিও সঙ্গে ছিলাম। 2-4 দিন এখানে ওখানে কাটানোর পর বোঝা গেল এই 2-4 দিনের কাজ নয়। সরকারি দপ্তরে পর্বত সমান কাগজপত্র দলিল ঘেটে সত্যি বের করে আনতে হবে। তখন ব্যোমকেশ কটকেই থেকে গেল, আমি ফিরে এলাম কলকাতায়। একজন ছেলে মানুষ না থাকলে বাঙালি গৃহস্থের সংসার চলে কি করে? কলকাতায় এসে চুপ করে বসে আছি। ব্যোমকেশ নেই, নিজেকে একটু অসহায় বলে মনে হচ্ছে। শীত পড়তে শুরু করেছে, বেলা ছোট হয়ে গেছে, তবুও সময় কাটতে চায় না। মাঝে মাঝে দোকানে যাই, প্রভাতের কাজ দেখি, নতুন পাণ্ডুলিপি এলে সেগুলো পড়ি, তবু দিনের অনেকটা সময় ফাঁকাই পড়ে থাকে। তারপর হঠাৎ একদিন সন্ধ্যা কাটানোর সুযোগ হয়ে গেল। আমাদের বাড়িটা 3 তলা, উপরতলায় 5টা ঘর নিয়ে আমরা থাকি। মাঝের তলার ঘরগুলিতে 10-12 জন চাকরিযুক্ত ভদ্রলোক মেশ করে থাকেন। নিচের তলায় ম্যানেজারের অফিস, ভাড়ার ঘর, রান্নার ঘর। কেবল ঘরের এক কোণে একটি ঘরে একজন ভদ্রলোক থাকেন। এদের সকলেরই আমার মুখ চেনা, তবে খুব ভালো করে পরিচয় নেই। সেদিন সন্ধ্যার পর আলো জ্বালিয়ে একটি মাসিক পত্রিকা নিয়ে বসে আছি। দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই দেখি মধ্যবয়স্ক একজন ভদ্রলোক হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। তাকে আগে দোতলায় 2-1 বার দেখেছি। কিছুদিন আগেই মেস ভাড়া নিয়ে এসেছেন এখানে। দোতলার এক কোণের একটি ঘরে ভাড়া নিয়ে একাই থাকেন। একটু শৌখিন প্রকৃতির লোক, সিল্কের চুড়িদার, পাঞ্জাবির ওপর গরম জবহারের কুর্তা, মাথার চুল পাকার থেকে কাঁচাই বেশি, ফিটফাট চেহারা। নমস্কার করে বললেন, ম্যাম, ক্ষমা করবেন, আমার নাম ভূপেশ চট্টোপাধ্যায়, এই দোতলায় থাকি। আমি বললাম, আপনাকে কয়েকবার দেখেছি, নাম জানতাম না। আরে ভেতরে আসুন। ঘরে এনে বসালাম। তিনি বললেন, হ্যাঁ, মাস 3 হলো কলকাতায় এসেছি। ওই বিমা কোম্পানিতে কাজ করি। কখন কোথায় আছি কিছুরই ঠিক নাই। হয়তো কালই অন্য কোথাও বদলি করে দেবে। আমি একটু অস্বস্তি বোধ করলাম। বললাম, আপনি বিমা কোম্পানির লোক, কিন্তু আমি তো কোনো জীবন বিমা করাইনি, করাবার কোনো পরিকল্পনায় নাই। তিনি হেসে বললেন, আরে না না, আমি সেই জন্য আসিনি। আমি বিমা কোম্পানিতে চাকরি করি, তবে দালাল নই। আমি এসেছিলাম ওই একটু অপ্রস্তুত হয়ে থেমে বললেন, আমার ব্রিজ খেলার নেশা আছে। এখানে আসার পর থেকে খেলতে না পেরে পেট ফুলছে যাকে বলে। অনেক কষ্টে 2জন ভদ্রলোককে জোগাড় করেছি। তারা দোতলার 3 নম্বর ঘরে থাকেন, কিন্তু ওই চতুর্থ ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না।
কয়েকদিন ধরেই ওই কাঠথ্রোট ব্রিজ খেলে কাটালাম, কিন্তু ওই দুধের স্বাদ কি আর গোলে মেটে বলুন? তাই আজ ভাবলাম দেখি যদি অজিতবাবুকে ব্রিজ খেলার মানে পাওয়া যায় আর কি, মানে এক সময় আমার ব্রিজ খেলার নেশা ছিল, বা শখও বলতে পারেন। অনেক দিন খেলি, নেশা মরে গেছে, তবে মনে হলো সঙ্গীহীনভাবে নিরস খবরের কাগজ পড়ে কাটানোর চেয়ে ব্রিজ খেলা অনেক ভালো। বললাম, আরে বেশ তো আমার অভ্যাস ছেড়ে গেছে, তবু মন্দ কি? ভূপেশবাবু তাড়াতাড়ি উঠে বসলেন, বললেন, হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। চলুন চলুন, আমার ঘরে সব ব্যবস্থা করে রেখেছি, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, চলুন। আমি বললাম, আপনি চলুন, আমি চা খেয়ে আসছি, কেমন? তিনি বললেন, আরে না না, আমার ঘরেই চা খাবেন, চলুন। ওনার আগ্রহ দেখে আমার হাসিই পেল। এককালে আমারও এরকম আগ্রহ ছিল। সন্ধ্যায় ব্রিজ না খেললে আমার সারাদিন বৃথা লাগতো। উঠে পড়লাম, সত্যবতীকে জানিয়ে ভূপেশবাবুর সাথে নিচে নামতে লাগলাম। সিঁড়ি থেকে নিচে নেমে প্রথম ঘরটাই ভূপেশবাবু। নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে তিনি ডাক দিলেন, ওয়ে রামবাবু, বনমালী বাবু, আরে আপনারা আসুন, অচিত বাবুকে দৌড়ে এনেছি। বারান্দার মাঝে ৩ নম্বর ঘরটা থেকে দুটো মাথা উকি মারল, তারপর আসছি বলে অদৃশ্য হয়ে গেল। ভূপেশবাবু আমাকে নিয়ে ঘরে গেলেন আর আলোটা জ্বালিয়ে দিলেন। ভূপেশবাবুর ঘরটা বেশ বড়। বাইরের দিকে 2 দেওয়ালে 2টি করাতযুক্ত জানলা। ঘরের একপাশে খাট, খাটের ওপর সুজিনি ঢাকা বিছানা, অন্যদিকে খালি আলমারির মাথায় ঝকঝকে স্টোভ, চায়ের সরঞ্জাম ইত্যাদি। ঘরের মাঝে একটা ছোট টেবিল ঘিরে 4টে চেয়ার, বোঝাই যাচ্ছে তাস খেলার জন্য এই ব্যবস্থা। তাছাড়া ঘরের ড্রেসিং টেবিল, কাপড় রাখার আলনা প্রভৃতি ছোটোখাটো আসবাবপত্র তো আছেই, সমস্তই শৌখিনতার পরিচয়। ভূপেশবাবুর পছন্দ বিদেশি গোছে। ভূপেশবাবু আমাকে চেয়ারে বসিয়ে বললেন, হ্যাঁ, চায়ের জলটা চাপিয়ে দিই, 5 মিনিটেই হয়ে যাবে। তিনি স্টোভে জল বসিয়ে দিলেন। ততক্ষণে রামবাবু আর বনমালীবাবু তারাও চলে এসেছেন। আগের থেকে পরিচয় না থাকলেও ভূপেশবাবু আবার পরিচয় করিয়ে দিলেন। ইনি রামচন্দ্র রায় আর ইনি বনমালী চন্দ্র, দুজনে একই ঘরে থাকেন এবং একই ব্যাংকেই কাজ করেন। আমি লক্ষ্য করলাম তাদের আরও একটা মিল আছে। একসাথে দুজনকে দেখিনি, তবে দুজনের বয়স 45 থেকে 50-এর মধ্যেই হবে। দুজন মোটাসোটা, মাঝারি চেহারা। দুজনের মুখের ঝাঁজ প্রায় একই রকম, মোটা নাক, বিরল ভুরু, চওড়া চিবুক। দুজনের মিলগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা বংশগত। আমার লোভ হলো ওদের এই কথা বলে চমক লাগিয়ে দিই। হাজার হোক ব্যোমকেশেরই তো বন্ধু। বললাম, আপনারা কি মাস্তুতো ভাই? দুজনেই চমকে ওঠে আমার দিকে তাকিয়ে থাকলেন। রামবাবু একটু রুক্ষ গলায় বললেন, না, আমি বৈধ আর বনমালী বাবু কায়েস্ত। এই রে, অপ্রস্তুত হয়ে পড়লাম। আমতা আমতা করে কৈফিয়ত দেওয়ার চেষ্টা করছি। ভূপেশবাবু 1 প্লেট সিঙ্গারা এনে উদ্ধার করলেন। তারপর চা এলো। তাড়াতাড়ি চা খাওয়া সেরে খেলতে বসলাম। মাস্তুতু ভাইয়ের কথা চাপা পড়ে গেল। খেলতে বসে দেখলাম এতদিন পরেও ব্রিজ খেলা আমি ভুলিনি। খেলা আর ডাকের কলা কৌশল সবই আয়ত্তের মধ্যেই রয়েছে। সামান্য বাজি ধরে খেলা, খেলার শেষে 4 আনাই লাভ লোসকান। তবে ওইটুকু বাজি না ধরলে খেলার রস জমে না। প্রথমবারে আমি আর রামবাবু জুরিদার হলাম। রামবাবু মোটা চুল ধরালেন, আমি আর ভূপেশবাবু সিগারেট ধরালাম, আর বনমালীবাবু শুধুই সুপারি লবঙ্গ মুখে দিলেন। তারপর খেলা চলতে থাকলো। একটা রাউন্ড খেলা শেষ হতেই তাস কেটে জুরিদার বদল করে আবার খেলা চলল। এরা 3 জনেই ভালোই খেলোয়াড়। কথাবার্তা বেশি হচ্ছে না,
সকলের মন খেলায় মগ্ন, শুধু সিগারেট ও সিগার অনবরতই চলে চলেছে। ভূপেশবাবু উঠে জানলা খুলে আবার নিস্তব্ধ হয়ে বসে পড়লেন। খেলা শেষ হলো রাত 9টায়। মেষের চাকো দুবার খাওয়ার জন্য ডেকে গেছে। হার জিতের অঙ্ক করে দেখা গেল আমি 2টো জিতেছি। মহা আনন্দে জেতা পয়সা পকেটে ভরলাম। ভূপেশবাবু বললেন, হ্যাঁ অজিতবাবু, কাল আবার বসবেন তো? বললাম, হ্যাঁ বসব। উপরে উঠে সত্যবতীর কাছে একটু বকা খেলাম। শীতকালের রাত, শোয়ানোটা কম নয়, কিন্তু অনেক দিন পর ব্রিজ খেলে মনটা খুশি ছিল, তাই সত্যবতীর বকুনি হেসেই উড়িয়ে দিলাম। এইভাবেই প্রত্যেক দিন আমাদের তাসের আড্ডা চলতে লাগলো। সত্যবতীও প্রায় দিনই আমাদের সঙ্গে আড্ডায় বসে যেত। শেষ হতো 9টায়। 5-6 দিনে এই মানুষগুলোর সম্পর্কে মেলামেশার পর একটা ধারণা জন্মালো। রামবাবু একটু গম্ভীর প্রকৃতির, বেশি কথা বলেন না। কেউ খেলায় ভুল করলে তর্কও করেন না। বনমালীবাবু রামবাবুকে খুব শ্রদ্ধা করেন, তার মতো হওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেন না। দুজনেই অল্প কথা বলেন, তাস খেলার প্রতি গভীর আসক্তি। দুজনেরই কথাবার্তার মধ্যে সামান্য পূর্ববঙ্গের টান আছে। 6 দিন ধরে বেশ আনন্দেই তাস খেলেছি। আমাদের আড্ডাটা চিরস্থায়ী প্রতিষ্ঠানে পরিণত হবার উপক্রম হয়েছে। এমন সময় নিচের তলায় একটি মারাত্মক ব্যাপার ঘটে গিয়ে আমাদের আড্ডাটা টলমলো হয়ে গেল। নিচের তলার ভদ্রলোক নটবর নস্কর হঠাৎ খুন হলেন। তার সাথে আমাদের পরিচয় ছিল না ঠিকই, কিন্তু মাঝগঙ্গা দিয়ে জাহাজ গেলে তার ঢেউয়ের তীর এসে তো লাগে। সেদিন 6:30টার সময় একটা র্যাপার গায়ে দিয়ে আড্ডার জন্য বার হলাম। একটু দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামছি। শেষের ধাপে পৌঁছেছি এমন সময় দুম করে একটা শব্দ শুনে থেমে গেলাম। শব্দটা যে কোথার থেকে এলো বুঝতে পারলাম না। ভাবলাম রাস্তায় হয়তো মোটর ব্যাকফায়ার করেছে, কিন্তু বেশ জোরে আওয়াজ। রাস্তা থেকে তো এত জোরে আওয়াজ আসবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার নেমে ভূপেশবাবুর ঘরে ঢুকলাম। দেখলাম ভূপেশবাবু জানলার পাশে গড়াত ধরে বাইরের দিকে কিছু একটা দেখছেন। রামবাবু আর বনমালীবাবু তার পেছন থেকে উঁকি মারবার চেষ্টা করছেন। আমি যখন ঘরে ঢুকলাম তখন ভূপেশবাবু উত্তেজিত স্বরে বললেন, ওই 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 গলি দিয়ে বেরিয়ে গেল, দেখতে পেলেন? গায়ে বাদামি রঙের আলোয়ান। আমি পিছন থেকে বললাম, কি ব্যাপার? সবাই ভিতরে ফিরলেন। ভূপেশবাবু বললেন, এ মশাই, আওয়াজ শুনতে পেয়েছেন? এই জানলার নিচে গলি থেকেই এলো। সবে মাত্র জানলাটা খুলেছি, অমনি নিচ থেকে তুম করে শব্দ। গলা বাড়িয়ে দেখলাম একটা লোক তাড়াতাড়ি গলি থেকে বেরিয়ে গেল। আমাদের বাড়িটির সদর রাস্তার ওপর। বাড়িটির পাশ দিয়ে একটা ইট বাঁধানো সরু কানাকুলি বাড়ির পেছন দরজার সাথে সামনে দরজার যোগ সাধন করেছে। বাড়ির চাকর বাকর সেই পথ দিয়েই যাতায়াত করে। আমার একটু খটকা লাগলো। বললাম, আচ্ছা, এই ঘরের নিচের ঘরে এক ভদ্রলোক থাকেন না, তার ঘর থেকে শব্দটা আসেনি তো? ভূপেশবাবু বললেন, কি জানি, আমার ঘরের নিচে এক ভদ্রলোক থাকেন বটে, কিন্তু তার নাম আমি জানি না। রামবাবু ও বনমালীবাবু একে অপরের মুখ তাকাতাকি করলেন। তারপর রামবাবু গলা ছাড়া দিয়ে বললেন, কইতাছি, নিচের ঘরে থাকেন নটবর নস্কর। বললাম, চলুন তাহলে, তিনি যদি ঘরে থাকেন বলতে পারবেন কিসের আওয়াজ হয়েছে। ওদের 3 জনের বিশেষ আগ্রহ ছিল না, কিন্তু আমি সত্যান্বেষী ব্যোমকেশের বন্ধু। আমি শব্দের মূল অনুসন্ধান না করে ছাড়ব কেন? বললাম, চলুন, একবারটি দেখে এসেই খেলায় বসা যাবে না হয়। শব্দটি যদি স্বাভাবিক হতো তাহলে কথাই ছিল না, কিন্তু গলি দিয়ে যদি একটা লোক এসে নটবরবাবুর ঘরে চিনে পতাকা ছুঁড়ে মারে তাহলেও তো খোঁজ নেওয়া দরকার।
অগত্যা অনিচ্ছা ভরে 3 জন আমার সঙ্গেই চললেন। নিচের তলায় গিয়ে দেখি ম্যানেজার শিবকালীবাবুর অফিসে তালা ঝুলছে, স্টোর রুমের দরজাও বন্ধ। খাবার ঘরটি খোলা আছে, কারণ সেখানে কয়েকটা কাঠের পিঁড়ে ছাড়া আর কিছুই নাই। কেবল নটবর বাবুর দরজা ভেজানো আছে, বাইরে তালা লাগানো নেই, সুতরাং তিনি ঘরেই আছেন। এই রকম ভাবা অন্যায় হবে না। আমি ডাক দিলাম, নটবর বাবু। সাড়া নেই। আরেকবার অপেক্ষাকৃত উঁচু গলায় ডেকেও যখন কোনো উত্তর পাওয়া গেল না, তখন আমি আস্তে আস্তে দরজা ঠেললাম। দরজা একটু ফাঁক হলো। ঘর অন্ধকার, কিছুই দেখা যায় না, কিন্তু একটা মৃদু গন্ধ নাকে এলো, বারুদের গন্ধ। আমরা সচকিত দৃষ্টি বিনিময় করলাম। ভূপেশবাবু বললেন, এই দরজার পাশে নিশ্চয়ই আলোর সুইচ আছে। কই দাঁড়ান, আমি আলোটা জ্বেলে দিচ্ছি। তিনি আমাকে সরিয়ে ঘরের মধ্যে উঁকি মারলেন, তারপর হাত বাড়িয়ে সুইচটা খুঁজতে লাগলেন। কট করে শব্দ হলো, আলো জ্বলে উঠল। মাথার উপর বিদ্যুতের নির্মম আলোতে প্রথম যে বস্তুটা আমাদের চোখে পড়ল তা নটবর বাবুর মৃতদেহ। তিনি ঘরের মাঝখানে হাত পা ছড়িয়ে পড়ে আছেন, পরনে সাদা সোয়েটার ও ধুতি। সোয়েটারের বুকের থেকে গাঢ় রক্ত পড়ছে। নটবর নস্কর জীবিত অবস্থাতেও খুব সুদর্শন পুরুষ ছিলেন না। চেহারা মোটাসোটা গোছে, হামদো মুখে গভীর বসন্তের দাগ, কিন্তু মৃত্যুতে তার মুখ আরও বিভৎস হয়ে উঠেছে। সেই বিভৎসতার বর্ণনা আমি দেব না। মৃত্যু ভয় যে কিরূপ কুৎসিত তা তার মুখ দেখেই বোঝা যায়। কিছুক্ষণ কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে থাকবার পর রামবাবু গলার মধ্যে থেকে একটা হিঁচকি তোলার মতো শব্দ করলেন। দেখলাম তিনি মোহবিশিষ্ট আকস্মিক ভরা চোখে মৃতদেহের দিকে তাকিয়ে আছেন। বনমালীবাবু হঠাৎ তার একটা হাত খামচে ধরে রুদ্ধস্বরে বললেন, দাদা নটবর নস্কর মরে গেছে। তার অভিব্যক্তি দুঃখের কিংবা বিস্ময় কিংবা আনন্দের ঠিক ধরতে পারলাম না। ভূপেশবাবু শুষ্ক মুখে বললেন, মরে গেছে, তাতে সন্দেহ নেই। বন্দুকের গুলিতে মরেছে। ওই যে ওই যে ওই যে ওই যে জানলার উপরে দেখতে পাচ্ছেন? গড়াযুক্ত জানলা খোলা আছে, তার পিঠের ওপর একটা পিস্তল। ছবিটা স্পষ্ট হয়ে উঠল। জানলার বাইরের গলিতে দাঁড়িয়ে আততায়ী নটবর নস্করকে গুলি করল, তারপর পিস্তলটি জানলার উপরে রেখেই পালিয়ে গেল। এমন সময় পেছন দিক থেকে দ্রুত পায়ের শব্দ শুনে ঘাড় ফিরিয়ে দেখলাম মেসের ম্যানেজার শিবকালী চক্রবর্তী এসেছেন। তার চিমড়ে চেহারা, গতি অকারণেই ক্ষিপ্ত, চোখের দৃষ্টি অকারণেই ব্যাকুল। কথা বলার সময় একই কথা একাধিকবার উচ্চারণ না করে তিনি শান্তি পান না। তিনি আমাদের কাছে এসে বললেন, আপনারা এখানে এখানে হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? নিজের চোখেই দেখুন। আমরা দরজার সামনে থেকে সরে দাঁড়ালাম। শিবকালীবাবুর রক্তাক্ত মৃতদেহ দেখে আঁতকে উঠলেন। হ্যাঁ, একই নটবর নস্কর মারা গেছেন। এই রক্ত রক্ত কি করে মারা গেলেন? জানলার দিকে আঙুল দিয়ে নির্দেশ করলাম। বললাম, ওই দিকে দেখলেই বুঝতে পারবেন। পিস্তল দেখে শিবকালীবাবু আবার আসক্তি করলেন। হ্যাঁ, পিস্তল পিস্তল। এই পিস্তলে গুলিতে নটবরে খুন হয়েছে নাকি? হ্যাঁ, কে খুন করেছে? কখন খুন করলো? বললাম, কে খুন করেছে সেটা জানি না, কিন্তু কখন খুন করেছে সেটা বলতে পারবো। মিনিট 5 আগে। সংক্ষেপে পরিস্থিতিটা বুঝিয়ে দিলাম। তিনি ব্যাকুল চোখে মৃতদেহের দিকে চেয়ে বসে থাকলেন।
এতক্ষণ ব্যাপারটা লক্ষ্য করিনি। হঠাৎ চোখে পড়ল শিবকালীবাবুর গায়ে বাদামি রঙের আলোয়ান। বুকের ভিতরটা ধরাস করে উঠল। বুকের ধরপড়ানি দমন করে বললাম, আপনি কি বাড়িতে ছিলেন না? কোথাও কি বেরিয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ, আমি কাজে বেরিয়েছিলাম, কিন্তু কিন্তু এখন উপায়, কর্তব্য, আরে কি কর্তব্য? বললাম, প্রথম কর্তব্য পুলিশকে খবর দেওয়া। শিবকালীবাবু বললেন, হ্যাঁ, তাই তো, ঠিক কথা। কিন্তু আমার তো টেলিফোন নেই। অজিতবাবু, আপনাদের যদি টেলিফোন থাকে তাহলে আপনি যদি একবার। আমি বললাম, হ্যাঁ অবশ্যই, আমি এখনই পুলিশকে টেলিফোন করছি। আপনারা কিন্তু ঢুকবেন না, যতক্ষণ না পুলিশ আসে এইখানে দাঁড়িয়ে থাকুন। আমি তাড়াতাড়ি উপরে উঠে এলাম। ঘরে প্রবেশ করতেই আয়নায় নিজেকে দেখে চমকে উঠলাম। আমার গায়েও বাদামি রঙের আলোয়ান। আমাদের পাড়ার তৎকালীন দারোগা প্রণব গুহ মহাশয়ের সাথে আমাদের পরিচয় ছিল। কর্মপটু বয়স্ক লোক, কিন্তু তিনি ব্যোমকেশের প্রতি প্রসন্ন ছিলেন না। তার প্রসন্নতা কথাবার্তার মাধ্যমে তেমনভাবে প্রকাশ পেত না। যাই হোক, টেলিফোনে আমার বার্তা শুনে তিনি ব্যঙ্গভাবে বললেন, বলেন কি, বাঘের ঘরে খোগের বাসা? হ্যাঁ মশাই, সর্ষের মধ্যে ভূত। তা ব্যোমকেশবাবু যখন রয়েছেন তখন আমাকে আর কি দরকার, তিনিই তদন্ত করুন। বিরক্ত হয়ে বললাম, ব্যোমকেশ কলকাতায় নেই, থাকলে অবশ্যই করত। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা, রাখুন। খিক করে হাসতে হাসতে তিনি ফোনটা রেখে দিলেন। আমি আবার নিচের তলায় নেমে গেলাম। আধ ঘন্টা পরে প্রণববাবু দলবল নিয়ে এলেন। আমাকে দেখে খিক করে হাসলেন, তারপর গম্ভীর হয়ে তদারক শুরু করলেন। জানলা থেকে পিস্তলটা রুমালে জড়িয়ে সন্তর্পণে নিয়ে নিলেন। অবশেষে লাশ পাঠিয়ে দিয়ে ঘরের একটিমাত্র চেয়ারে বসে ঘরের সবাইকে জেরা শুরু করলেন। আমি যা জানতাম তাই বললাম। বাকি সকলের বয়ান সম্পর্কে সংক্ষেপে লিখছি। ম্যানেজার শিবকালীবাবু ব্রহ্মচারী ব্রতধারী পুরুষ, অর্থাৎ অবিবাহিত। 25 বছর ধরে এই মেসেই আছেন। এই মেসই তার স্ত্রী, পুত্র, পরিবার। নটবর নস্কর প্রায় 3 বছর আগে নিচের তলায় এই ঘরটিতেই থাকতেন, তখনও এখানেই ছিলেন। তার বয়স অনুমান 50। কারোর সাথে বেশি মেলামেশা তিনি করতেন না। রামবাবু এবং বনমালীবাবু মাঝের মধ্যেই তার ঘরে আসতেন। শিবকালীবাবুর সাথে নটবর নস্করের সম্পর্কের অপ্রিয়তা ছিল না, কারণ নটবর প্রতি মাসের 1 তারিখে মেসের পাওনা মিটিয়ে দিতেন। শিবকালীবাবু আজ বিকেলে খবর পেয়েছেন যে কোনো এক গুদামে সস্তায় আলু পাওয়া যাচ্ছে, তাই তিনি আলু কিনতে গিয়েছিলেন। কিন্তু আলু আগেই বিক্রি হয়ে যাওয়ায় তাকে শূন্য হাতেই ফিরে আসতে হয়। ভূপেশবাবু বীমা কোম্পানিতে চাকরি করেন। মাস 1.5 হলো বদলি হয়ে কলকাতায় এসেছেন। বয়স আন্দাজ 45। বিপত্নিক, নিঃসন্তান। ঘর বলতে নিজের কিছুই নেই। কর্মসূত্রে ভারতে যেখানে সেখানে ঘুরে বেড়াতে হয়। তাস খেলাটা তার প্রতিদিনেরই কাজ, এবং আজ সন্ধ্যার ঘটনা। ভূপেশবাবু সেটা যথাযথভাবেই বর্ণনা করলেন। বাদামি আলোয়ান গায়ে লোকটার কথাও উল্লেখ করলেন। লোকটার মুখ তিনি খুব ভালোভাবে দেখতে পাননি। অপরিচিত মানুষের মুখ পেছন দিক থেকে দেখা যায় না। ভবিষ্যতে তাকে দেখলেও চিনতে না পারারই সম্ভাবনা খুবই কম। রামচন্দ্র রায় এবং বনমালী চন্দ্রের বক্তব্য প্রায় একই প্রকার। কিন্তু লক্ষ্য করলাম রামবাবু ধীরস্থিরভাবেই উত্তর দিলেও বনমালীবাবু একটু বিচলিত হয়েই পড়েছিলেন। তারা আগে ঢাকায় থাকতেন। দুজনেই একটা বিদেশি কোম্পানিতে চাকরি করতেন।
দেশভাগের হাঙ্গামায় তাদের স্ত্রী, পুত্র, পরিবার সকলেরই প্রাণ যায়। তারা অতি কষ্টে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসেন। রামবাবুর বয়স 48 এবং বনমালীর 45। তারা কলকাতায় এসে এই মেসেই আছেন এবং একটি ব্যাংকে কাজ করেন। এইভাবেই 3 বছর কাটছে তাদের। তাদের দুজনেরই ব্রিজ খেলার শখ আছে, কিন্তু কলকাতায় আসার পর সুযোগ তেমনভাবে হয়ে ওঠেনি। কয়েকদিন আগেই ভূপেশবাবু নিজের ঘরে ব্রিজ খেলার ব্যবস্থা করেছিলেন। সেই অবধি বেশ আনন্দেই সন্ধ্যাগুলো কাটছিল। তারপর তারা ভূপেশবাবুর ঘরে আসার 5 মিনিট পরে হঠাৎ গলির মধ্যে একটা দুম করে আওয়াজ হলো। নটবর বাবুর সাথে তাদের ঢাকায় আলাপ ছিল, সামান্যই আলাপ, বেশি ঘনিষ্ঠতাও নয়। নটবর বাবু ঢাকায় নানা প্রকারের দালালির ব্যবসা করতেন। এখানে একই মেসে থাকার জন্য তাদের মাঝের মধ্যেই দেখা হতো। রামবাবু এবং বনমালীবাবু এই ঘরে এসে গল্প সল্প করতেন। নটবরবাবু আর অন্য কোনো বন্ধুবান্ধব আছে বলে তাদের কারোরই জানা নেই। বাদামি আলোয়ান গায়ে লোকটাকে তারা গলির মোড়ে সন্ধ্যার আবছায়া আলোতে এক পলকের জন্য দেখেছিলেন। আবার দেখলে তারা চিনতে পারবেন না। মেসের অন্যান্যরাও কিছু বলতে পারলেন না। দোতলার অন্য প্রান্তে একটি ঘরে পাশার আড্ডা হচ্ছিল। 4 জন খেলোয়াড় এবং আরও গুটি চারেক দর্শক সেখানে উপস্থিত ছিলেন। তারা বন্দুকের শব্দ শুনতে পাননি। মেসের কারোর সঙ্গেই নটবরের মুখ চেনাচিনি ছাড়া আর অন্য কোনো সম্পর্ক ছিল না। কেবল মেসের চাকর হরিপদ একটা কথা বলল, তবে এটা অবাস্তবও হতে পারে, আবার অর্থপূর্ণও হতে পারে। সন্ধ্যা 6টার সময় দোতলার সুরেনবাবু হরিপদকে পাঠিয়েছিলেন পাড়ার মোড়ের হোটেল থেকে চপ আনতে। চপ কিনে আনার সময় জানলার পথে হরিপদ শুনতে পেয়েছিল নটবর বাবুর ঘরে কেউ এসেছেন এবং মৃদু গুঞ্জনে কথাও বলছেন। নটবরবাবুর দরজা ভেজানো ছিল বলে ঘরের ভিতরে কে আছে হরিপদ তা দেখতে পায়নি এবং গলার স্বরও চিনতে পারেনি। নটবরবাবুর ঘরে কেউ অতটা আসে না, তাই হরিপদ বিশেষ করে এটা লক্ষ্য করেছিল। সময় সম্বন্ধে সে স্পষ্টভাবে কিছু বলতে পারল না, তবে সুরেনবাবু স্পষ্ট করেই বললেন যে তিনি সন্ধ্যা 6টার সময় চপ আনতে গিয়েছিলেন। অর্থাৎ মৃত্যুর আধ ঘন্টা আগে নটবরবাবুর ঘরে লোক এসেছিল। মেসের কেউ নয়, কারণ কেউ স্বীকার করল না যে সে নটবরবাবুর ঘরে গিয়েছিল। সুতরাং বাইরের লোক, হয়তো বাদামি আলোয়ান গায়ের লোকটা কিংবা অন্য কেউ। হরিপদর বয়ান হতে কিছুই ধরা ছোঁয়া যায় না। সকলের বয়ান লিখিত হবার পর প্রণব দারোগা বললেন, আপনারা এখন যেতে পারেন, তবে আমরা ঘরটা খানা তল্লাশি করব। হ্যাঁ, অজিতবাবু এবং শিবকালীবাবুকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? যতদিন না খুনের কিনারা হচ্ছে ততদিন আপনারা আমার অনুমতি না নিয়ে কলকাতার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, বুঝেছেন? অবাক হয়ে বললাম, তার মানে? তার মানে আপনার এবং শিবকালীবাবুর গায়ের বাদামি রঙের আলোয়ান রয়েছে। আচ্ছা, আসুন। আমাদের মুখের ওপর সজোরে দরজাটা বন্ধ করে দিলেন। আমরা যে যার রুমে ফিরে আসলাম। তাস খেলার কথা আর মনেই পড়ল না। পরের দিনটা নিষ্ক্রিয় বৈচিত্র্যহীনভাবে কেটে গেল। পুলিশের দিক থেকেও কোনো সাড়া শব্দ নেই। প্রণব দারোগা গত রাত্রে নটবরবাবুর ঘর খানা তল্লাশি করে দরজায় তালা লাগিয়ে চলে গেছেন। কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে গেছেন। লোকটি আমাদের প্রতি এতই বিদ্বেষ ভাবাপন্ন, কিন্তু এমন মিষ্টভাবে বিদ্বেষ প্রকাশ করে যে কিছু বলারই থাকে না। তিনি জানেন আমার অকাট্য অ্যালিবাই আছে, তবু তুচ্ছ বাহানা করে আমার উপর
কলকাতা ত্যাগের নির্দেশ জারি করে গেলেন। আমি ব্যোমকেশের বন্ধু, তাই আমাকে উত্ত্যক্ত করাই তার একমাত্র উদ্দেশ্য। সকালবেলায় মেসের বাবুরা নিজের নিজের অফিসে চলে গেলেন। কারো মনে কোনো বিকার নেই। নটবর নস্করের নামে মানুষটি 3 বছর এই মেসে ছিলেন। তিনি যে বন্দুকের গুলিতে মারা গেছেন সেজন্য কারোর আক্ষেপ নেই। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, সকলেরই এইরূপ একটা মর্মান্তিক মনোভাব। সন্ধেবেলায় ভূপেশবাবুর ঘরে গেলাম। রামবাবু ও বনমালী বাবু উপস্থিত হয়েছেন। সকলেরই আজকে একটু নিস্তেজ অবস্থা। খেলার কথা আজ কেউই উল্লেখ করল না। চা খেয়ে সবাই মনমরাভাবে নটবর নস্করের মৃত্যুর সম্বন্ধে আলোচনা করতে লাগল এবং পুলিশের অকর্মণ্যতায় নিন্দা করে সভাভঙ্গ হল। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে একটা আইডিয়া মাথায় আসলো। প্রণব দারোগা যতই কর্মকৌশলে পটু হন না কেন, তার দ্বারা নটবরের খুনের কিনারা হবে না। ব্যোমকেশ সেখানে নেই। তাসের আড্ডা তেমনভাবে এখনো হচ্ছে না, তাই নিষ্কর্মার মতো বসে থেকে কোনো লাভ নেই। তার চেয়ে বরং যদি এই ঘটনাটা আমি লিখে রাখি তাহলে মন্দ হয় না। আমারও কিছু করা হবে এবং ব্যোমকেশ ফিরে এসে আমার লেখা পড়ে হয়তো খুনের একটা হেস্তনেস্তও করতে পারবে। তাই রাত্রেই লিখতে বসে গেলাম। ব্যোমকেশ যাতে কোনো খুঁত ধরবার সুযোগ না পায় এমনভাবে ঘটনাটার ভূমিকা থেকে আরম্ভ করে আমার দৃষ্টিকোণে যা যা হয়েছে তার সমস্তটাই খুঁটিনাটি লিপিবদ্ধ করলাম। লেখা শেষ হলো পরের দিন সন্ধ্যায়। লেখাটি শেষ হলো ঠিকই, কিন্তু কাহিনী শেষ হলো না। কবে কোথায় গিয়ে নটবরের হত্যার কাহিনী শেষ হবে কে জানে। হয়তো হত্যাকারীর নাম চিরদিনই অজ্ঞাতই থেকে যাবে। একটু অপরিতৃপ্ত মন নিয়ে সবেমাত্র সিগারেটটা ধরিয়েছি এমন সময় সুটকেস হাতে গুটিসুটি হয়ে ব্যোমকেশ প্রবেশ করল। আমি লাফিয়ে উঠলাম। আরে তুমি ফিরে এসেছো, কাজ শেষ হয়ে গেল বোধহয়। ব্যোমকেশ বলল, আরে ভাইয়া, কাজ এখনো আরম্ভই হয়নি। সরকারের 2 দপ্তরের ঝগড়া বেঁধে গেছে। আগে কে প্রাণদান করবে তার জন্য কাড়াকাড়ি দেখে শুনে আমি চলে এলাম। ওদের খামড়া কামড়ি থামলে আবার যাব। সত্যবতী ভিতর থেকেই ব্যোমকেশের কণ্ঠস্বর শুনতে পেয়েছিল। আঁচলে হাত মুছতে মুছতে ছুটে আসলো। তাদের দাম্পত্য জীবন নতুন নয়, কিন্তু এখনও ব্যোমকেশকে অপ্রত্যাশিতভাবে কাছে পেলে সত্যবতীর চোখে আনন্দ ফুটে ওঠে। দাম্পত্যের পুনর্মিলনের পালা শেষ হলে আমি নীরবে প্রসঙ্গ উদযাপন করলাম এবং লেখাটি পড়তে দিলাম ব্যোমকেশকে। ব্যোমকেশ সেটা চায়ে চুমুক দিতে দিতে পড়ল। সন্ধ্যা 6টা বাজল। সে আমাকে লেখাটা ফেরত দিয়ে বলল, প্রণব দারোগা তোমাকে শহরবন্দি করে রেখে গেছে। লোকটা যে আমাদের কি চোখে দেখছে তা ওই জানে। যাই হোক, কাল তার সঙ্গে একবার দেখা করতে যাব। চলো আজ ভূপেশবাবুর সঙ্গে আলাপটা সেরে আসি। বুঝলাম ব্যোমকেশ আকৃষ্ট হয়েছে। খুশি হয়ে বললাম, চলো, রামবাবু আর বনমালীবাবুর সঙ্গেও দেখা হতে পারে। দোতলায় ভূপেশবাবুর ঘরে ব্যোমকেশকে নিয়ে গেলাম। আমার অনুমান মিথ্যে নয়, রামবাবু ও বনমালীবাবু সেখানে উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দিতে হলো না, সবাই ব্যোমকেশের চেহারার সঙ্গে পরিচিত। ভূপেশবাবু সমাদরের সঙ্গেই ব্যোমকেশকে অভ্যর্থনা করলেন। রামবাবু গাম্ভীর্য ও অচল রইলেন, কিন্তু বনমালীবাবুর চোখে সতর্কতা উকিঝুঁকি মারতে লাগল। ব্যোমকেশ একটি চেয়ারের দিকে তাকিয়ে বলল, আমারও একসময় ব্রিজ খেলার নেশা ছিল। তারপর অজিত দাবা খেলতে শিখিয়েছিল, কিন্তু
এখন আর খেলাধুলো ভালো লাগে না। ভূপেশবাবু স্টোভের ওপর ফুটন্ত জলে চায়ের পাতা ছড়াতে ছড়াতে তার দিকে ঘাড় ঘোরালেন এবং হাসি মুখে বললেন, হ্যাঁ, এখন শুধু প্রাণের সাথে খেলবো, আজকে মরণ খেলা। ভূপেশবাবুর মুখে রবীন্দ্র কাব্য শুনে একটু চমকে উঠলাম। তিনি বীমা কোম্পানিতে চাকরি করেন, আবার কাব্যচর্চাও করেন নাকি? ব্যোমকেশ শান্তভাবে বলল, ঠিকই বলেছেন। মৃত্যুর সঙ্গে সারা জীবন খেলা করে এমন অবস্থা হয়ে গেছে যে হালকা খেলায় আর মন বসে না। ভূপেশবাবু বললেন, আপনার কথা স্বতন্ত্র, আমিও মৃত্যু নিয়ে কারবার করি। বিমার কাজ, মৃত্যুর ব্যবসা ছাড়া আর কি হবে বলুন, কিন্তু আমার এখনো ব্রিজ খেলতে ভালোই লাগে। ব্যোমকেশ ভূপেশবাবুর সঙ্গে কথা বলছিল বটে, কিন্তু তার চোখ রামবাবু ও বনমালী বাবুর দিকেই ঘোরাঘুরি করছিল। তারা নির্বাক বসেছিলেন। এই ধরনের হালকা অথচ মার্জিত রুচি বাক্যলাভের সঙ্গে তাদের বিশেষ ঘনিষ্ঠতা নেই। ভূপেশবাবু চায়ের পেয়ালা ও ক্রিম কেকার এনে সামনে রাখলেন। ব্যোমকেশ যেন চিন্তা করতে করতে বললেন, আপনিও স্বতন্ত্র প্রকৃতির মানুষ। ব্রিজ খেলা বুদ্ধির খেলা। যাদের বুদ্ধি আছে তারাই এই খেলার দিকে বেশি আকৃষ্ট হয়। কেউ কেউ জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তাস খেলতে বসে। আমিও অনেক দিন আগে একজনকে জানতাম, সে পুত্র শোক ভোলাবার জন্য ব্রিজ খেলত। তিনজনের চক্ষু যেন যন্ত্রচালিত ব্যোমকেশের দিকে ফিরল, কিন্তু কেউ কোনো কথা বলল না, কেবল বিস্ফারিত চোখে চেয়ে থাকল। ঘরের মধ্যে একটি গুরুভাব ও নিস্তব্ধতা নেমে আসলো। নীরবে চা পান সম্পন্ন হলো। তারপর ব্যোমকেশ রুমালে মুখ মুছে সহজ সুরে বলল, আমি কটকে গিয়েছিলাম, আজ বিকেলেই ফিরে এলাম। ফেরার সঙ্গে সঙ্গেই অজিত আমাকে নটবর নস্করের মৃত্যুর খবরটা জানালো। নটবরবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল না, কিন্তু তার মৃত্যু সংবাদ শুনে কৌতূহল হলো। নিজের দোরগোড়ায় হত্যাকাণ্ড বড় একটা দেখা যায় না, তাই ভাবলাম আপনার সঙ্গে আলাপটা করে আসি। ভাগ্যিস হত্যাকাণ্ডটা ঘটেছিল, তাই আমার ঘরে আপনার পায়ে ধুলো পড়ল। আমি কিন্তু নটবর নস্কর সম্পর্কে কিছু জানি না, জীবিত অবস্থায় কোনোদিনও চোখেই দেখিনি। তবে হ্যাঁ, রামবাবু ও বনমালীবাবুর সঙ্গে শুনেছি নাকি সামান্য পরিচয় ছিল। ব্যোমকেশ রামবাবুর দিকে তাকালেন। রামবাবুর গাম্ভীর্যের উপরে যেন ঈষৎ শঙ্করীর ছায়া পড়েছে। তিনি উসখুস করতে লাগলেন, একবার গলা ছাড়া দিয়ে কিছু বলার উপক্রম করলেন, আবার মুখ বন্ধ করেই নিলেন নিচে। ব্যোমকেশ তখন বনমালীবাবুর দিকে তাকিয়ে বললেন, নটবর লোকটা কেমন ছিল আপনি নিশ্চয় জানেন। বনমালী চমকে উঠে বললেন, তা লোক মন্দ নয়, বেশ ভালোই লোক ছিলেন। তবে এতক্ষণে রামবাবু নিজের বাক্য শক্তি ফিরে পেলেন। তিনি বনমালীবাবুর অসমাপ্ত কথার মাঝখানে বললেন, দেখুন, নটবর বাবুর সঙ্গে আমাদের সেরকম কোনো ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল না, তবে যখন ঢাকায় ছিলাম তখন নটবর বাবুর পাশের বাড়িতেই থাকতেন, তাই সামান্য মুখ চেনাচিনি ছিল এই যা। তার চরিত্র সম্বন্ধে আমরা কিছু জানি না। ব্যোমকেশ প্রশ্ন করল, তা কতদিন আগে আপনারা ঢাকায় ছিলেন? রামবাবু মাথা চুলকে বললেন, ওই 5-6 বছর আগে। তারপর দেশ ভাগাভাগি, ওই দাঙ্গা শুরু হলো, আমরা পশ্চিমবঙ্গে চলে এলাম, ব্যাস। ব্যোমকেশ বনমালীবাবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ঢাকায় আপনারা কোনো
অফিসে চাকরি করতেন বুঝি? বনমালী বাবু বললেন, হ্যাঁ, আগে গডফ্রে বোর্ডানে কোম্পানিতে নাম শুনেছেন নিশ্চয়ই। মস্ত বিলেত কোম্পানি। আমরা ওই সেখানেই। তার কথা শেষ হওয়ার আগেই রামবাবু সাহস করে উঠে দাঁড়ালেন, বললেন, এ, বনমালী, আজ 7টার সময় নারায়ণবাবুর বাসায় যেতে হবে, তোমার মনে আছে? বিয়ে, আচ্ছা, আজ তাহলে আমরা উঠি। বনমালীকে সাথে করে রামবাবু দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। ব্যোমকেশ ঘাড় ঘুরিয়ে তাদের ক্রিয়াকলাপ দেখল। ভূপেশবাবু মৃদু মৃদু হাসতে লাগলেন, বললেন, ব্যোমকেশবাবু, আপনার প্রশ্নগুলো শুনতে খুবই নিরহ, কিন্তু ওই রামবাবুর মনে হয় আঁতে ঘা লেগেছে, বুঝলেন? ব্যোমকেশ ভালো মানুষের মতো বলল, কেন, হাতে ঘা লাগলো কেন? আমি তো তেমন কিছু কেন, আপনি কিছু জানেন নাকি? ভূপেশবাবু সাথে সাথে মাথা নাড়িয়ে বললেন, কই, না 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 না, আমি, আমি কিছুই জানি না। দাঙ্গার সময় আমি ওই আপনার ঢাকায় ছিলাম, কিন্তু ওদের সঙ্গে তখন আমাদের পরিচয় ছিল না। ওদের অতীত সম্বন্ধে আমি কিছুই জানি না। বটে, দাঙ্গার সময় আপনিও ঢাকায় ছিলেন? হ্যাঁ, ওই দাঙ্গার বছরখানেক আগে ঢাকায় বদলি হয়ে গিয়েছিলাম। দেশভাগ হওয়ার পর ওই ফিরে আসি। কিছুক্ষণ কোনো কথা হলো না। ব্যোমকেশ সিগারেট ধরালো। ভূপেশবাবু কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকলেন। ব্যোমকেশবাবু, আপনি যে গল্পটা বললেন ওই পুত্র শোকের, ওই আর কি, ওটাই বলছিলাম আর কি, পুত্র শোক ভোলাবার জন্য, পুত্র শোক ভোলাবার জন্য একজন ব্রিজ খেলতো, সেটা কি সত্যি গল্প? ব্যোমকেশ বলল, সত্যি। অনেক দিন আগে আমি তখন ওই কলেজে পড়তাম। কিন্তু কেন বলুন দেখি? ভূপেশবাবু উত্তর দিলেন না। উঠে গিয়ে দরজা থেকে একটা ফটোগ্রাফ ব্যোমকেশের হাতে দিলেন। ছবিটা একটি 9-10 বছরের ছেলে। কিশোরে এবং লাবণ্যে মুখখানা টুলটুল করছে। ভূপেশবাবু অস্ফুট স্বরে বললেন, আমার ছেলে। হ্যাঁ। ছবি থেকে ভূপেশবাবুর মুখের পানে উৎকণ্ঠিত চোখ তুলে ব্যোমকেশ বলল, এটা ছেলে? ভূপেশবাবু খান নাড়লেন। হ্যাঁ, মারা গেছে। ঢাকায় যেদিন দাঙ্গা হয়েছিল সেদিন স্কুলে গিয়েছিল। স্কুল থেকে আর ফিরে এলো না। ব্যোমকেশ প্রশ্ন করল, আর মাফ করবেন না, আপনার স্ত্রী? ভূপেশবাবু বললেন, সেও মারা গেছে। হঠাৎ হঠাৎ মানে ওই হাট দুর্বল ছিল, পুত্র সুখটা সইতে পারল না। শুধু শুধু আমি মরলাম না, আমি বললাম না, আর আর ভুলতেও পারলাম না। 5-6 বছর কেটে গেছে, এতদিন ভুলে যাওয়ার কথা, কিন্তু ওই কাজ করি, তাস খেলি, হেসে খেলে বেড়াই, তবু ব্যোমকেশবাবু ভুলতে পারি না। ব্যোমকেশবাবু
শোকের স্মৃতি মুছে ফেলার কি কোনো ওষুধ আছে? হ্যাঁ, আছে, ওষুধ আছে। আপনি আপনি ছাড়লে বলবেন। ব্যোমকেশ গভীর নিঃশ্বাস ফেলে বললেন, একমাত্রই ওষুধ, মহাকাল। ওটা কিসের দাগ? ব্যোমকেশের আঙুলের দিকে অনুসরণ করে দেখলাম ঠিক জানলার নিচে ইট বাঁধানো মেঝের ওপর পাশুটে রঙের একটা দাগ, 3 ইঞ্চি ব্যাসের নক্ষত্রকার একটা দাগ। গলিতে মাঝে মাঝেই ঝাড় দেওয়া হয়। এত পরিষ্কারের পরেও দাগটা কিন্তু মুছে যায়নি। 2-3 দিন পুরনো দাগ বলে মনে হচ্ছে। বললাম, এটা কিসের দাগ? ব্যোমকেশ উত্তর দিল না। হঠাৎ গলির মধ্যে ডন ফেলার ভঙ্গিতে লম্বা হয়ে দাগের ওপর নাকটা নিয়ে গেল। অবাক হয়ে বললাম, আরে ও কি, মাটিতে নাক ঘষছ কেন? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, নাক ঘষিনি হে, শুঁকছিলাম। শুকছিলে? মানে শুকছিলে মানে কেমন গন্ধ? যদি জানতে চাও তুমিও শুকে দেখতে পারো। আমার দরকার নেই। তাহলে চলো থানায়। গলি থেকে বেরিয়ে থানায় চললাম। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, কিন্তু রাস্তার গন্ধ শুকে সে কি পেল বুঝে উঠতে পারলাম না। থানার প্রণব দারোগা ঘর আলো করে বসে আছেন। তার চেহারা ভালোই মোটাসোটা, উজ্জ্বল শ্যামবর্ণ। শরীরের দোষের মধ্যে শরীরের উচ্চতা মাত্র 5 ফুট 3 ইঞ্চি। ব্যোমকেশকে দেখে তার চোখ কপালে উঠল। তারপর চোখে মুখে একটা অবাক ভঙ্গি ফুটিয়ে বললেন, ব্যোমকেশ বাবু, এই সকালে উঠে আপনার মুখ দেখলাম, কি সৌভাগ্য আমার। ব্যোমকেশ বলল, আমারও সৌভাগ্য কিছু কম নয়। সকালবেলা বেঠে মানুষের মুখ দেখলে কি ফল হয় তা শাস্ত্রে লেখা আছে। কি জানো? হ্যাঁ, রথস্থং বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। প্রণব দারোগা একটু থতমতই খেয়ে গেলেন। ব্যোমকেশ প্রণব দারোগার ব্যঙ্গ বিদ্রুপ আগ্রহ করেই চলেছেন, কিন্তু আজ তার মেজাজ একটু অন্যরকম। প্রণববাবু প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি গম্ভীর হয়ে বললেন, আমার চেহারা আকাশের মতো নয়, তা আমি স্বীকার করি। ব্যোমকেশ হেসে বলল, স্বীকার না করে উপায় নেই আপনার। আকাশের পিদ্দিমের মাথায় আলো জ্বলে, ওইখানেই আপনার সঙ্গে তফাৎ। প্রণববাবুর মুখ কালো হয়ে গেল। তিনি বহু কষ্টে এক প্রকার বাধ্য হয়ে হেসে বললেন, কি আর করব বলুন, সকলের মাথায় তো আর গ্যাস লাইট জ্বালানো নেই। কিছু দরকার আছে কি সেটা বলুন আপনি। ব্যোমকেশ বলল, আরে আছে বই কি, এত চড়ছেন কেন? শুনুন, প্রথমত অজিত যে ফেরারি, তার প্রমাণস্বরূপ ওকে আমি ধরে এনেছি। আপনি সে বিষয়ে নির্ভয়েই থাকুন। আমি ওর ওপর কড়া নজর রেখেছি। আমার দৃষ্টি এড়িয়েও পালাতে পারবে না। প্রণববাবু একটু অপ্রস্তুতভাবেই হাসার চেষ্টা করলেন। ব্যোমকেশ নির্দয়ভাবে বলে চলল, আপনি অজিতকে শহরবন্দি করে রেখেছেন। এ কথা শুনলে কমিশনার আপনাকে কি বলবে তা আমি জানি না, কিন্তু জানবার আগ্রহ আছে। দেশে আইন আদালত তো আছে। জনসাধারণের স্বাধীনতার ওপর অকারণে হস্তক্ষেপ করলে পুলিশ কর্মচারীরাও সাজা পেতে পারে, জানেন তো। যাই হোক, এইসব পরের কথা। আমার দ্বিতীয় প্রশ্ন, নটবর নস্করের মৃত্যুর সম্বন্ধে আপনি কোনো সংবাদ সংগ্রহ করতে পেরেছেন কিনা? প্রণববাবু এই প্রশ্নের রূঢ় উত্তর দেবেন কিনা চিন্তা করলেন, কিন্তু ব্যোমকেশকে তার বর্তমানে খাটানো উচিত হবে না। সেই বুঝেই তিনি ধীর স্বরে বললেন, দেখুন ব্যোমকেশ বাবু, এই কলকাতা শহরের জনসংখ্যা কত তা আপনার জানা আছে কি?
ব্যোমকেশ তাচ্ছিল্যভাবে বলল, কখনো শুনে দেখিনি, 1,50,000 তো হবেই, কি বলো? প্রণববাবু বললেন, ধরুন 50 লাখ। এই অর্ধ কোটি মানুষের মধ্য থেকে ওই বাদামি রঙের আলোয়ান গায়ে একটি লোককে ধরা কি সহজ হবে? আপনি কি পারবেন সেটা? সেটা আগে বলুন। সব খবর পেলে হয়তো পারি। বাইরের লোককে সব খবর জানানো যদিও বা আমাদের রীতির বিরুদ্ধে, তবু যতটুকু জানি আপনাকে বলতে পারি। বেশ, বলুন। আচ্ছা, ওই নটবর নস্করের আত্মীয় স্বজনের কোনো সন্ধান পাওয়া গেছে কি? না, কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে কিন্তু কেউ এগিয়ে আসেননি। ময়নাতদন্তের ফলাফল কীরকম? বুকের হাড় ফুটো করে গুলি হৃদযন্ত্রে প্রবেশ করেছে। পিস্তলের সাথে গুলি মিলিয়ে দেখা গেছে গুলি ওই পিস্তল থেকেই বেরিয়েছে। বুঝলাম। আর কিছু? হ্যাঁ, ওই শরীর সুস্থই ছিল কিন্তু চোখে ছানি পড়ার উপক্রম হয়েছিল। পিস্তলের মালিককে? ওই মার্কিন ফৌজি পিস্তল, ওই কালো বাজারে কিনতে পাওয়া যায় যেটা। মালিকের নাম জানার প্রয়োজন নেই। ঘর তল্লাশ করে কিছু পেয়েছেন? ওই দরকারি জিনিস যা পেয়েছি তা ওই টেবিলের ওপরেই রাখা আছে। একটা ডায়েরি, ওই গোটা 5 টাকা, আর ওই ব্যাংকের পাসবুক, আর একটা আদালতের রায়ের বাজেয়াপ্ত নকল। আপনি ইচ্ছা করলে দেখতেই পারেন। যান না, ওই দেখুন। ঘরের কোণে একটা টেবিল ছিল। ব্যোমকেশ উঠে সেদিকেই গেল। আমি গেলাম না। প্রণব দারোগা লোক ভালো নয়। তিনি যদি আপত্তি করেন একটা অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হবে। বসে বসেই দেখতে লাগলাম। ব্যোমকেশ ব্যাংকের খাতা পরীক্ষা করল। ডায়েরির পাতা উল্টানোর পর স্ট্যাম্প কাগজে লেখা আদালতি দলিল মন দিয়ে পড়ল। তারপর ফিরে এসে বলল, দেখা হয়ে গেছে। প্রণব দারোগার দুষ্টু বুদ্ধি এতক্ষণে আবার চারা দিয়ে উঠেছে। তিনি মিটিমিটি চেয়ে বললেন, আমি যা যা দেখেছি আপনিও তাই দেখলেন? আসামির নাম ধাম সব জানতে পেরে গেছেন? ব্যোমকেশ বলল, হ্যাঁ, পেরেছি বই কি। ভুরু আকাশে তুলে প্রণববাবু বললেন, হ্যাঁ, বলেন কি মশাই? এরই মধ্যে আপনার তো ভারী বুদ্ধি। তা দয়া করে আসামির নামটা আমায় বলুন। হ্যাঁ, আমি তাকে গ্রেপ্তার করে ফেলি তাহলে। ব্যোমকেশ চোয়াল শক্ত করে বলল, আসামির নাম আপনাকে বলবো না দারোগাবাবু, ওটা আমার নিজস্ব আবিষ্কার। আর এমনিতেও সরকার আপনাকে এই কাজের জন্যই টাকা দেয়, মুখ দেখতে নয়, তাই না? তো সেটা আপনি নিজেই খুঁজবেন। তবে হ্যাঁ, আমি শুধু একটু সাহায্য করতে পারি। মেষের পাশের গলিটা একবার খুঁজে দেখবেন, বুঝলেন? ও, সেখানে বুঝি আসামি তার পায়ের চিহ্ন রেখে গেছে? হ্যাঁ, না, পায়ের চিহ্নর চেয়েও গুরুতর চিহ্ন রেখে গেছে। ও হ্যাঁ, আর একটা কথা জানিয়ে যাই আপনাকে, 2-4 দিনের মধ্যেই আমি অজিতকে নিয়ে কটকে চলে যাব। আপনার যদি সাহস থাকে তাহলে আমাদের আটকে রাখুন। চলো অজিত। থানা থেকে বেরিয়ে আমি উত্তেজিত কণ্ঠে বললাম, কে আসামি ধরতে পেরেছ নাকি? ব্যোমকেশ ঘাড় নেড়ে বলল, থানায় আসার আগেই জানতে পেরেছি, কিন্তু প্রণব দারোগা একটা বুদ্ধি নেই তা নয়, তবে বিপরীত বুদ্ধি তার থেকে বেশি। ও কোনো কালেই নটবর নস্করের খুনিকে ধরতে পারবে না। প্রশ্ন করলাম, নটবর নস্করের খুনি কে? সেটা কি চেনা লোক? পরে বলবো। আপাতত এইটুকুন জেনে রাখো যে নটবর নস্করের পেশা ছিল ব্ল্যাকমেল করা। তুমি বাড়ি ফিরে যাও, আমি একটু অফিস পাড়ায় যাব, ঠিক আছে? কলকাতাতেও গডফ্লে ব্রাউন্ডের প্রকাণ্ড একটা ব্যবসা আছে, তাদের অফিসে কিছু খোঁজ খবর পেলেও পাওয়া যেতে পারে। আচ্ছা, আমার ফিরতে দেরি হবে, ঠিক আছে? ব্যোমকেশ হাত নেড়ে চলে গেল। অগত্যা আমি একাকেই বাড়িতে ফিরলাম। ব্যোমকেশ ফিরল বেলা 1:30টায়। স্নান খাওয়া সেরে সে বলল,
একটা কাজ তোমাকে করতে হবে। বলছি ওই বিকেলবেলায় তুমি একবার গিয়ে রামবাবু, বনমালীবাবু এবং ওই ভূপেশবাবুকে চায়ের নিমন্ত্রণ করে আসবে। সন্ধ্যার পর এই ঘরে বসে সভা হবে, কেমন? তথাস্তু। কিন্তু ব্যাপারটা কি বলো তো, গডফ্রে ব্রাউনের অফিসে গিয়েছিলে কেন? আচ্ছা বলছি, শোনো। থানায় নটবর নস্করের জিনিসগুলোর মধ্যে একটা আদালতের রায় ছিল, সেটা পড়ে দেখলাম। তাতে লেখা আছে রাসবিহারী বিশ্বাস ও বনবিহারী বিশ্বাস নামে দুই ভাই গডফ্রে ব্রাউন কোম্পানির ঢাকা ব্রাঞ্চে যথাক্রমে খাজাঞ্চি ও তস্য সহকারী ছিল। 7 বছর আগে তারা অফিসের টাকা চুরির অপরাধে ধরা পড়ে, মামলা হয় এবং বনবিহারীর 2 বছর ও রাসবিহারীর 3 বছর জেল হয়। সেই মোকদ্দমার রায় নটবর নস্কর জোগাড় করেছিল। তারপর তার ডায়েরি খুলে দেখলাম প্রতি মাসে সে রাসবিহারী ও বনবিহারী বিশ্বাসের কাছ থেকে 80 টাকা পায়। গডফ্রে ব্রাউনের অফিসে গিয়ে চুরি ঘটিত মামলার কথা যাচাই করে এলাম। সত্যি ঘটনা, তাতে সন্দেহ রইল না। নটবর তাদের ব্ল্যাকমেল করছিল। কিন্তু রাসবিহারী আর বনবিহারী এরা কারা? আর এদের তুমি খুঁজে পাবে কোথায়? বেশি দূর খুঁজতে হবে না, এই মেসের 3 নম্বর ঘরেই পাওয়া যাবে। হ্যাঁ, রামবাবু আর বনমালী বাবু? হ্যাঁ, তুমি কাছাকাছি আন্দাজ করেছিলে। ওরা মাসতুতো ভাই নয়, সাক্ষাৎ সহোদর ভাই। তবে যদি চোরে চোরে মাসতুতো ভাই হয়, তবে এর প্রবাদ বাক্যের মর্যাদা রাখতে চাও, তাহলে মাসতুতো ভাই বলতে পারো। কিন্তু কিন্তু এরা তো নটবর নস্করকে খুন করতে পারে না। নটবর যখন খুন হয় তখন তো ওরা... হাত তুলে ব্যোমকেশ আমার কথা থামিয়ে দিয়ে বলল, ধৈর্য ধরো, আগাগোড়া কাহিনী আজ 4টের সময় শুনতে পাবে, কেমন? মারোবাড়ির দোকানে রকমারি ভাজাভুজি ও চা দিয়ে অতিথি সৎকারের ব্যবস্থা হয়েছে। প্রথমে দেখা দিলেন ভূপেশবাবু, ধুতি পাঞ্জাবির ওপরে পাট করা ধূসর রঙের শাল, মুখে উৎসুক হাসি। ব্রিজ খেলার ব্যবস্থা আছে নাকি? ব্যোমকেশ বলল, আপনারা যদি খেলতে চান ব্যবস্থা করাই যাবে। কিছুক্ষণ পরে রামবাবু ও বনমালীবাবু আসলেন। গায়ে গলাবন্ধ কোট, চোখে সতর্ক দৃষ্টি। ব্যোমকেশ বলল, আরে আসুন আসুন। জল খাবারের সাথে সাথেই ব্যোমকেশ সহজভাবেই কথাবার্তা বলতে লাগলো। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম রামবাবু ও বনমালীবাবুর আড়ষ্ট ভাবটা আস্তে আস্তে কমে আসছে। তারা সহজভাবেই কথাবার্তায় যোগ দিচ্ছেন। মিনিট 20 পরে জলযোগ সমাপ্ত করে রামবাবু একটা চুরুট ধরালেন। ব্যোমকেশ ভূপেশবাবুকে সিগারেট দিয়ে সিগারেটের টিন বনমালীবাবুর সামনে ধরল। আপনি একটা নিন বনবিহারীবাবু। আগে আমি সিগারেট খাই না। এ কথা বলেই তিনি এক্কেবারে ফ্যাকাশে হয়ে গেলেন। আগে আমার নাম... আপনাদের 2 ভাইয়ের প্রকৃত নাম আমি জানি, রাসবিহারী এবং বনবিহারী বিশ্বাস। ব্যোমকেশ নিজের চেয়ারে গিয়ে বসল। নটবর নস্কর আপনাদের ব্ল্যাকমেল করছিল, তাই তো? আপনারা মাসে মাসে তাকে 80 টাকা দিচ্ছিলেন। রাসবিহারী ও বনবিহারী মূর্তির মতো বসে রইলেন। ব্যোমকেশ নিজের সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, নটবর নস্কর লোকটা ছিল অতি বড় শয়তান। যখন ঢাকায় ছিল তখন প্রকাশ্যে দালালির কাজ করত, আর সুবিধা পেলে ব্ল্যাকমেলের ব্যবসা চালাতো। আপনারা 2 ভাই যখন জেলে গেলেন তখন সে ভবিষ্যতের কথা ভেবেই আদালতের রায়ের নকল জোগাড় করেছিল। মতলব একটাই, আপনারা জেল থেকে বেরিয়ে আবার যখন চাকরি বাকরি করবেন
তখন আপনাদের রক্ত শোষণ করবে। তারপর একদিন দেশ ভাগাভাগি হলো। ঢাকায় নটবরের ব্যবসা আর চলল না, সে কলকাতায় পালিয়ে গেল। কিন্তু এখানে তার জানাশোনা লোকের সংখ্যা ছিল বহুত কম। বৈধ এবং অবৈধ কোনো রকমের ব্যবসা, কোনো সুবিধাই ছিল না তার। ব্ল্যাকমেল করার উপযুক্ত পাত্র নেই। তার ব্যবসায় ভাটা পড়ল। এই মেশে এসে একটা ঘর নিয়ে সে থাকলো। সামান্য যা টাকা সঙ্গে আনতে পেরেছিল তাই দিয়েই সে জীবন নির্বাহ করতে লাগলো। এখানে থাকতে থাকতে হঠাৎ একদিন সে আপনাদের দেখল এবং চিনতে পারল। আপনারা এই মেশেই থাকেন। খোঁজ খবর নিয়ে এসে জানতে পারল যে আপনারা ছদ্মনামে এক ব্যাংকে চাকরি করছেন। নটবর নস্কর রোজগারের একটা ভালো রাস্তা পেয়ে গেল। ভগবান যেন আপনাদের হাত পা বেঁধে তার হাতে সঁপে দিলেন। নটবর আপনাদের বলল, টাকা দাও, নাহলে ব্যাংকে তোমাদের পরিচয় জানিয়ে দেব। আপনারা নিরুপায় হয়ে মাসে মাসে টাকা গুনতে লাগলেন। টাকা অবশ্য বেশি নয়, মাসে 80 টাকা। কিন্তু নটবরের পক্ষে তাই বা মন্দ কি, অন্তত মাসের খরচটা তো উঠে আসবে। এইভাবেই চলতে লাগলো। আপনাদের প্রাণে কোনো সুখ নেই, কিন্তু নটবরের হাত ছাড়ানোর উপায়ও নেই। একমাত্র উপায় যদি নটবরের মৃত্যু হয়। ব্যোমকেশ থামল। রুদ্ধশ্বাসে নীরবতা ভেঙে বনবিহারী হাউমাউ করে উঠলেন। দোয়াই আপনার ব্যোমকেশ বাবু, আমরা নটবর নস্করকে মারি দিই। নটবর যখন মরে তখন আমরা ভূপেশবাবুর ঘরে ছিলাম। তা ঠিক, তবে ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে ঊর্ধ্ব দিকে ধোঁয়া ছাড়ল। অবহেলা ভরে বলল, কে নটবরকে খুন করেছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা পুলিশের। কিন্তু আপনারা ব্যাংকে কাজ করেন। ব্যাংকে যদি কোনো দিন টাকার গোলমাল হয় তখন আমাকে আপনাদের আসল পরিচয় প্রকাশ করতেই হবে। এবার রামবাবু ওরফে রাসবিহারী বাবু কথা বললেন। ব্যাংকের টাকার গোলমাল হবে না, সে বিষয়ে আমরা নিশ্চিত। মানে আপনাকে আমরা কথা দিচ্ছি, আমরা একবার যে ভুল করেছি দ্বিতীয়বার সে ভুল আর হবে না। ক্ষমা করুন এইবারের মতো। ভালো কথা, তাহলে আমি আর অজিত নীরব থাকব। ব্যোমকেশ ভূপেশবাবুর দিকে চেয়ে প্রশ্ন করল। আর আপনি? ভূপেশবাবুর মুখে বিচিত্র হাসি খেলে গেল। তিনি মৃদুস্বরে বললেন, আমিও নীরবই থাকব। আমার মুখ দিয়েও একটা কথা বেরোবে না। অতঃপর ঘর কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তারপর রামবাবু উঠে দাঁড়ালেন, হাত জোর করে বললেন, আপনাদের তো ভুলবো না। আচ্ছা, আজ আমরা তাহলে যাই। আমার শরীর একটু অসুস্থ বোধ হচ্ছে আর কি। আচ্ছা, আজ আসি, নমস্কার। আসুন, নমস্কার। ব্যোমকেশ তাদের দরজা পর্যন্ত এগিয়ে দিল। তারপর দরজা বন্ধ করে ফিরে এসে বসল। ভূপেশবাবু ব্যোমকেশের দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে। ব্যোমকেশও প্রত্যুত্তরে হাসল। ভূপেশবাবু বললেন, রামবাবু আর বনমালীবাবুর সঙ্গে নটবর নস্করের অবৈধ যোগাযোগ আছে, তা আমি জানতাম না ব্যোমকেশবাবু। তবে আপনি বোধহয় সবই বুঝতে পেরেছেন, হ্যাঁ কি, তাই তো? ব্যোমকেশ গভীর নিঃশ্বাস ফেলে বলল, সব বুঝতে পারিনি, তবে কিছু বুঝতে পেরেছি। আপনি তাহলে গল্পটা বলুন। আমার যদি কিছু বলার থাকে আমি পরে বলবো নয়। ব্যোমকেশ ভূপেশবাবুকে একটি সিগারেট দিল। নিজে একটা ধরিয়ে আমার দিকে চেয়ে ধীরে ধীরে বলতে আরম্ভ করল, তুমি নটবরের মৃত্যুর একটা বিবরণ লিখেছিলে। সেটা পড়ে
আমার মনে খটকা লাগলো। পিস্তলের আওয়াজ এত জোরে হয় না, অথচ নটবর মরেছে পিস্তলের গুলিতে। রামবাবু এবং বনমালীবাবুর মধ্যে চেহারার সাদৃশ্য রয়েছে, তা তুমি লক্ষ্য করেছিলে। আমি তাদের সঙ্গে কথা কয়ে দেখলাম তারা কিছু লুকাবার চেষ্টা করছে। নটবরের ঘরে তাদের যাতায়াত ছিল, সুতরাং তাদের সম্বন্ধে আমার মনে কৌতূহল হলো। কিন্তু যখন বন্দুকের আওয়াজ হয় তখন ওরা দোতলায় ভূপেশবাবুর ঘরে ছিলেন। ভূপেশবাবুর ঘরের পরিস্থিতি অনেক বেশি নিরুদ্বেগ ও স্বাভাবিক। তিনি নিজের ঘরেই আছেন। 6:25 রাসবিহারী ও বনবিহারী তাস খেলতে এলেন, কিন্তু অজিত না আসা পর্যন্ত তাস খেলা আরম্ভ হচ্ছে না। 2 মিনিট পরে সিঁড়িতে অজিতের পায়ের শব্দ শোনা গেল। ভূপেশবাবু উঠে গিয়ে গলির দিকে জানলা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে গলিতে দুম করে একটা শব্দ হলো। রাসবিহারী ও বনবিহারী জানলার কাছে গেলেন। ভূপেশবাবু বলে উঠলেন, ওই ওই গলি থেকে কে যেন বেরিয়ে গেল, দেখতে পেলেন? গায়ে বাদামি রঙের আলোয়ান। এটাই বলেছিল তো? যাই হোক, গলির মুখের কাছে সদর রাস্তা দিয়ে লোক যাতায়াত করছিল। রাসবিহারী ও বনবিহারী তাদেরই একজনকে দেখে ভাবলেন সে গুলি থেকে বেরিয়ে যাচ্ছে। তাদের সন্দেহ রইল না যে ভূপেশবাবু ঠিক কথাই বলেছেন। তাদের বিশ্বাস হলো যে তারাও লোকটাকে গুলি থেকে বেরিয়ে যেতে দেখেছেন। এই ধরনের ভ্রান্তি চেষ্টা করলে সৃষ্টি করা যায়। পরে নটবরের ঘরের জানলার উপরে পিস্তলটা পাওয়া গেল। স্বভাবতই প্রশ্ন জাগে, আততায়ী পিস্তলটা ফেলে গেল কেন? অস্ত্র ফেলে যাওয়ার কোনো ন্যায্য কারণ নেই। আমার সন্দেহ হলো এই সহজ স্বাভাবিক পরিস্থিতির আড়ালে মস্ত একটা ধাপ্পাবাজি রয়েছে। মেষের চাকর হরিপদ সন্ধ্যে 6টার সময় শুনেছিল নটবরের ঘরে লোক আছে। যদি সেই লোকটাই নটবরকে খুন করে থাকে এবং নিজের অ্যালিবাই তৈরি করবার জন্য মৃত্যু সময়টা এগিয়ে এনে থাকে, তাহলে 15-20 মিনিটের তফাৎ ময়নাতদন্তে ধরা পড়ে না। আমার দৃঢ় বিশ্বাস হলো খুন যেই করুক না কেন সে বাইরের লোক নয়, মেষেরই লোক। কিন্তু লোকটাকে শিবকালীবাবু, রাসবিহারীবাবু নাকি বনবিহারী কিংবা অন্য কেউ, কার মোটিভ আছে সেটা আমি জানি না। কিন্তু এদের মধ্যে সুযোগ একমাত্র শিবকালীবাবুরই। অন্য সকলের একটা অকাট্য অ্যালিবাই আছে। মনটা বাষ্পচ্ছন্ন হয়ে রইল। কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছি না। লক্ষ্য করেছিলাম যে ভূপেশবাবুর ঘরের নিচে নটবরের ঘর এবং গলির দিকে ভূপেশবাবুর জানলার নিচে নটবরের জানলা, কিন্তু পটকার কথা একেবারের জন্যই মনে আসেনি। হ্যাঁ, পটকা। যে পটকা আছাড় মারলে কিংবা উঁচু থেকে শক্ত মেঝের ওপর ফেললে আওয়াজ হয়, সেই পটকা। আজ সকালেই থানায় গেছিলাম, যদি থানায় গিয়ে কিছু নতুন খবর পাই সেই আশায়। বেরোবার সময় মনে হলো দেখি তো গলির মধ্যে নটবরের জানলার কাছে কোনো চিহ্ন পাই কিনা। চিহ্ন পেলাম। ঠিক নটবরের জানলার নিচে ইট বাঁধানো মেঝের ওপর পটকা ফাটার পাশুটের দাগ আছে। শুকে দেখলাম তাতে অল্প বারুদের গন্ধও রয়েছে। আর সন্দেহ থাকলো না, চমৎকার একটি অ্যালিবাই সাজানো হয়েছে। কে অ্যালিবাই সাজিয়েছে? ভূপেশবাবু ছাড়া আর কেউই হতে পারে না, কারণ তিনিই জানলা খুলেছিলেন। রাসবিহারী এবং বনবিহারী জানলার কাছে এসেছিলেন আওয়াজ হওয়ার পরে। সেদিন সন্ধে 6টার সময় ভূপেশবাবু অন্ধকারে গা ঢাকা দিয়ে নিঃশব্দে নিচে নেমে গিয়েছিলেন। পিস্তল আগে থাকতেই জোগাড় করা ছিল। তিনি নটবরের ঘরে ঢুকে নিজের পরিচয় দিয়ে তাকে গুলি করলেন। গলির দিকে জানলা খুলে দিয়ে সেখানে পিস্তল রেখে নিজের ঘরে ফিরে এলেন। ভাগ্যক্রমে কেউ তাকে যাতায়াত করতে দেখতে পেল না, কিন্তু যদি দেখে ফেলে তার জন্যই অ্যালিবাইয়ের দরকার হয়েছিল।
তিনি নিজে ঘরে এসে অপেক্ষা করতে লাগলেন। 10 মিনিট পরে রাসবিহারী ও বনবিহারী তাস খেলতে এলেন, কিন্তু অজিত তখনও আসেনি। তাই তিনজনে অপেক্ষা করতে লাগলেন। তারপর ভূপেশবাবু সিঁড়িতে অজিতের চুরির শব্দ শুনতে পেলেন। তিনি তৈরিই ছিলেন। তার মুঠোর মধ্যে ছিল একটি মার্বেলের মতো পটকা। ঘর বন্ধ হওয়ার অজুহাতে তিনি গলির দিকের জানলা খুলে দিলেন এবং সঙ্গে সঙ্গেই মুঠি থেকে পটকাটা জানলার বাইরে ফেলে দিলেন। নিচে দুম করে শব্দ হলো। রাসবিহারী ও বনবিহারী ছুটে জানলার কাছে গেলেন। ভূপেশবাবু তাদের বাদামি আলোয়ানের গায়ে কাল্পনিক আততায়ী দেখালেন। তারপর ভূপেশবাবুকে আর কিছু করতে লাগলো না। স্বাভাবিক নিয়মেই যথাসময়ে লাশ আবিষ্কৃত হলো। পুলিশ এলো, লাশ নিয়ে চলে গেল। জবনিকা পতন। ব্যোমকেশ চুপ করল। ভূপেশবাবু নিশ্চল হয়ে বসে থাকলেন। ব্যোমকেশ তার দিকে ভুরু বাঁকিয়ে বলল, কে, কোথাও ভুল পেলেন নাকি? ভূপেশবাবু এবার নড়ে চড়ে বসলেন। আস্তে মাথাটা নাড়িয়ে বললেন, না, ভুল আমি পাইনি। তবে ভুল আমিই করেছিলাম ব্যোমকেশবাবু। আপনি যে এত তাড়াতাড়ি ফিরে আসবেন তা আমি ভাবিনি। ভেবেছিলাম আপনি ফিরে আসতে আসতেই নটবরের মামলাটা ঠান্ডা হয়ে যাবে। ব্যোমকেশ একটু হেসে বলল, আপনার কাছ থেকে দুটো প্রশ্নের উত্তর পাই। 1, আপনার মোটিভ কি? 2, পিস্তলের আওয়াজ চাপা দিলেন কেমন করে? বন্ধ ঘরের মধ্যে পিস্তল ছুড়লেও আওয়াজ বাইরে যাওয়ার সম্ভাবনা তো আছেই। এ বিষয়ে আপনি কি কোনো সতর্কতাই অবলম্বন করেননি? আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিচ্ছি। ভূপেশবাবু কাঁধ থেকে পাট করা শালটা নিয়ে দু হাতে আমাদের সামনে মেলে ধরলেন। দেখলাম নতুন শালের গায়ে একটি ক্ষুদ্র ছিদ্র আছে। তিনি বললেন, এই শাল গায়ে জড়িয়ে নটবরের ঘরে গিয়েছিলাম। শালের ভিতরে আমার হাতে পিস্তল ছিল। নটবরকে শালের ভিতর থেকেই গুলি করেছিলাম। গুলির আওয়াজ শালের মধ্যেই চাপা পড়ে গেছিল, বাইরে যেতে পারেনি। ব্যোমকেশ আস্তে আস্তে ঘাড় নাড়ল, বলল, আচ্ছা, আর আমার প্রথম প্রশ্নের উত্তর? আমি কতটা আন্দাজ করেছি কাল আপনি ছেলের ফটো দেখিয়েছিলেন। যাই হোক, আপনিই বলুন। ভূপেশবাবুর কপালের শিরা দপদপ করে উঠল, কিন্তু তিনি সংযত স্বরে বললেন, ছেলের ফটো দেখিয়েছিলাম কারণ আমি বুঝতে পেরেছিলাম আপনি সত্যি ঠিক, আপনি সত্যি ঠিক খুঁজে বার করবেন। তাই আগের থেকেই সাপাইকে রেখেছিলাম। ঢাকায় যেদিন দাঙ্গা বাদে সেদিন নটবর আমার ছেলেকে স্কুল থেকে ভুলিয়ে নিয়ে গেছিল। সেদিন সন্ধ্যের পর সে আমার বাড়ি এসে বলল 10,000 টাকা পেলে আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারে, নগদ 10,000 টাকা। কিন্তু আমার কাছে সেই মুহূর্তে কোনো টাকাই ছিল না। যা ছিল তার সব কিছুই আমি দিয়েছিলাম, এমনকি আমার স্ত্রীর গায়ের সমস্ত গয়নাও খুলে দিয়েছিলাম। নটবর সব নিয়ে চলে গেল, কিন্তু আমি আমার ছেলেকে ফিরে পেলাম না। নটবরের দেখাও আর পেলাম না। তারপর কয়েক বছর কেটে গেছে। আমি স্ত্রী পুত্র হারিয়ে কলকাতায় চলে এসেছি। হঠাৎ একদিন রাস্তায় নটবরকে দেখতে পেলাম। তারপর ব্যোমকেশ বলল, বুঝেছি, আর বলার প্রয়োজন নেই। ভূপেশবাবু কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। তারপর বললেন, এখন আমার সম্বন্ধে আপনি কি করতে চান বলুন। ব্যোমকেশ ওপরের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর বলল,
সাহিত্য সম্রাট শরৎচন্দ্র কোথাও যেন একবার বলেছিলেন যে দাঁড় কাক মারলে ফাঁসি হয় না। আমার বিশ্বাস শকুনি মারলেও ফাঁসি হওয়া উচিত নয়। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, ঠিক আছে? আজ আপনারা শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা হেঁয়ালির ছন্দ। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা জানাতে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই রকমই নানান ব্যোমকেশ পর্ব সাথে অন্যান্য রোমাঞ্চকর গল্প শোনার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের সমগ্র তথ্য চ্যানেলে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি এই প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে পরবর্তীকালে আমাদের সমস্ত গল্পের আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।